রাতভর নির্বাচনী প্রচারে তারেক রহমান, সিলেট থেকে ফেরার পথে একাধিক সমাবেশ। আজ ঢাকায় বিএনপির জনসভা। নির্বাচনের প্রচার উত্তরাঞ্চল সফরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অংশ নেবেন দল ও জোট প্রার্থীদের সমাবেশে। ভোট চাইবেন নিজ নিজ প্রতীকে। এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট। একাধিক প্রার্থীর সমীকরণে জামায়াত বিএনপির চিন্তা বিদ্রোহীদের নিয়ে। যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন। সাভারে পুলিশের সিরিয়াল কিলার দাবি করা সম্রাটের পরিচয় ও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। এক যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পান জেল থেকে। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে ধূম্রজাল, ব্যয়ের চাপ সামলাতে ঝুঁকিতে পড়বে রাজনৈতিক সরকার, বলছেন বিশ্লেষকরা। উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। সরস্বতী পূজায় নানা আনুষ্ঠানিকতা, অর্চনা, অঞ্জলিতে দেবী বন্দনা ভক্তদের, দিনভর শিশুদের হাতে খড়ি। বিগত 15 বছরের মতোই আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল, যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নরসিংদীর বাসাইল পৌর শিশু পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশ ও জাতির বিভিন্ন সমস্যার সম্ভাবনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়, তারা আর দুর্নীতি দেখতে চায় না। ইদানিং একটি রাজনৈতিক দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এ ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। এরপর নারায়ণগঞ্জের 2500-এ আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। প্রায় 22 বছর পর মধ্যরাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে 2500 উপজেলার 5 রুখি এলাকায় পৌঁছান। আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সেখানে তিনি বলেন, একটি গোষ্ঠী ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এর আগে প্রথম দিনে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে প্রতিটি নির্বাচনী সমাবেশ ও পথসভায় ছিল বিপুল সংখ্যক মানুষের সমাগম। সেখানে তারেক রহমান বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বলেন, ধর্মের নামে প্রতারণা ও শিরক করছে একটি দল। সিলেট থেকে শুরু করে মোট 7টি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ভোর 5:30টায় গুলশানের বাসভবন ফিরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। ক্যামেরায় ছিলেন আল আমিন তালুকদার ও রানা হোসেন। তারেক রহমান আসবেন, তাই দূর দূরান্ত থেকে মানুষের ছুটে আসা। জমির আলপথ ধরে, পায়ে হেঁটে, বাসে, ট্রাকে, পিকআপে চড়ে যে যেভাবে পারছেন যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে। আর তারেক রহমানও যেন ক্লান্তিহীন, ছুটে বেড়াচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায়। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কিংবা কিশোরগঞ্জের ভৈরব, একই চিত্র সবখানে। বিএনপির নির্বাচনী সমাবেশে নেতাকর্মী আর সাধারণ মানুষের উপচে পড়া ঢল। ধানের শীষ আর তারেক রহমানের স্লোগানে প্রকম্পিত প্রতিটি সভায়। নেই দিন রাতের ব্যবধান। কোথাও কোথাও তারেক রহমানের যোগ দিতে রাত হয়ে গেলেও সমাবেশ ছেড়ে যায়নি কেউই। হবিগঞ্জের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধে যে দলের ভূমিকার জন্য বহু নারীর সম্ভ্রমহানি ঘটেছে, নতুন করে সেই দলকে দেখবার কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল।
লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক, কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়ে। তাদেরকে দেখার কথা বলছে, রে ভাই এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। নির্বাচন সামনে রেখে একটি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বাড়ি বাড়ি গিয়ে আর্থিক প্রলোভনের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের আগেই অসৎ কাজ করছে সেই দলটি। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্রপত্রিকায় খবর এসেছে, শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? মৌলভীবাজারের পথসভায় জামায়াতের নিরাপত্তা প্রটোকল বৃদ্ধির দাবি নিয়ে কথা বলেন তারেক রহমান। মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে, প্রটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, তাদের প্রটোকল দরকারের 3 ডবল করে দেন। এর আগে দিনের শুরুতে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তুলে ধরেন দেশ গড়ার নানা পরিকল্পনা। এ সময় তিনি বলেন, বিভিন্ন টিকিটের নামে একটি দল শিরক করছে, নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে তারা। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিটি জনসভা ও পথসভায় বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরেন তারেক রহমান। বলেন, বহু আত্মত্যাগের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে জনগণ, যে সুযোগ নষ্ট হলে ভয়াবহ বিপদের শঙ্কা প্রকাশ করেন তিনি। বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাঁধের বিরোধিতা করে, কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত চেয়ে। তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য। তারেক রহমান হাঁটলেন সেই পথেই। সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট, সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সেই আহ্বানে কতটা সাড়া দেবে 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে তা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। নির্বাচনের প্রচারণার খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুনাওয়ার রনি। রনি, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? জি মারফিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা আজকে দ্বিতীয় দিন। আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বিভিন্ন হাট বাজার এবং গ্রাম অঞ্চলে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের চিনিকল মাঠে। এখানে কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামের যিনি আমির এবং 10 দলের যিনি শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান কিন্তু এখানে 11টার দিক উপস্থিত হয়ে তিনি কিন্তু জনসভায় যোগ দেবেন। এবং একটু তথ্য জানিয়ে রাখি, পঞ্চগড়ে 2টি আসন রয়েছে, 2টি আসনে মোট 15 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। পঞ্চগড় যে 1 আসন রয়েছে এখানে কিন্তু 10 দলীয় মনোনীত প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে সার্জিস আলম কিন্তু শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী কিন্তু রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। এবং আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, পঞ্চগড় 2 আসনে কিন্তু প্রার্থী রয়েছে 8 জন। এবং এখানে আমরা দেখেছি যে 10 দলীয় জোটের কিন্তু বাংলা জামাত ইসলামের শফিউল আলম এবং বিএনপির প্রার্থী কিন্তু রয়েছে ফরহাদ হোসেন আজাদ। মূলত আমরা গতকালকে থেকে দেখেছি কিন্তু দীর্ঘদিন পর যে ভোটের যে আমেজ সেটি কিন্তু একেবারে জমে উঠেছে এবং আমরা দেখেছি যে প্রার্থী সহ তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে এবং আমরা দেখেছি উঠান বৈঠক, গণসংযোগ সহ বিভিন্ন জনসভায় কিন্তু ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে। এবং আমরা
দেখেছি যে এখানে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু আচরণবিধি মেনেই মূলত তাদের প্রচারণা করছেন, এবং আমি এই মুহূর্তে যে রয়েছি সভাস্থলের বাইরে প্রধান যে গেটটি, এখানে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যারা এখানে 10 দলীয় জোটের প্রার্থীর যারা নেতাকর্মী রয়েছে, জামাত ইসলামী যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে আসা শুরু করছেন, এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে জেলা 5 উপজেলা থেকে কিন্তু জামাত সহ 10 দলের যারা নেতাকর্মী রয়েছে তারা এখানে আসছেন, এবং সকাল 10টার পরে এখানে জনসভা শুরু হবে এমনটি আমরা জানতে পেরেছি। মারফি। মুনা রনি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচনী জনসভায় সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে এখন সন্ধ্যা 6টায় শুরু হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভায় ভাসান টেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হবে। তবে আয়োজকরা আশা প্রকাশ করেন, নির্ধারিত নতুন সময়ে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে। এর আগে গতকাল থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা প্রচার শুরু করেন। মানুষের কাছে গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধানের শেষে ভোট চাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে 10 দলীয় ঐক্যের জনসভা আজ। জেলার চিনিকল মাঠের এই জনসভায় যোগ দিবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 11টায় শুরু হবে এই জনসভা। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াত ইসলামের নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন দলটির আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিবেন। এই সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, 10 দলীয় ঐক্যের জনসভার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান, আর জামায়াতের আমির কখন যোগ দিবেন সেখানে, এ বিষয়টাও জানাবেন। হ্যাঁ মারফি, ইতিমধ্যেই আসলে জনসভার যে কার্যক্রম সেই কার্যক্রমের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং ইতিমধ্যে আসলে শুধুমাত্র স্বেচ্ছাসেবকরাই এসে অবস্থান নিয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীরাও আসতে শুরু করবেন। এবং যেটা আসলে জানতে চাচ্ছিলেন, জামাত আমির আসলে ঠিক বেলা 11টায় সমাবেশস্থলে পৌঁছাবেন এবং তিনি হেলিকপ্টার যোগে আসলে এখানে আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তিনি এখানে বক্তব্য দিয়ে এখান থেকে তিনি আবার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করবেন, সেটাও হেলিকপ্টারে। এরপরে বাকি তার যে নির্বাচনী জনসভাগুলো আছে সবগুলো তিনি সড়ক পথেই করবেন, এমনটাই আসলে প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে এবং আমরা সেটাই জানতে পেরেছি। একটু যদি জানিয়ে রাখি যে আসন্ন নির্বাচন, জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আমির উত্তরবঙ্গ সফর শুরু করছেন আজ থেকে, এবং 2 দিন ব্যাপী আসলে এই নির্বাচনী কার্যক্রম চালাবেন উত্তরবঙ্গে। এর মধ্যে আজ তিনি পঞ্চগড়ে আসবেন, এখানে জনসভা শেষ করে এরপরে তিনি যাবেন হচ্ছে দিনাজপুরে, সেখানে 2টায় তিনি বক্তব্য রাখবেন এবং বিকেল 4টায় ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নেবেন। সেখান থেকে তিনি রংপুর শহরের একটা জনসভায় অংশ নেবেন। এই 4টা জনসভার মধ্য দিয়েই আসলে তিনি তার আজকের কার্যক্রম শেষ করবেন এবং আগামীকাল থেকে আবারও রংপুর থেকেই আসলে তিনি তার জনসভার কার্যক্রম শুরু করবেন। সব মিলিয়ে আসলে যদি পঞ্চগড়ের অবস্থাও বলতে চাই যে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারাও আসলে আশা করছেন যে আসন্ন নির্বাচনে তাদের 10 দলীয় যে নির্বাচনী ঐক্য সেটা জয়লাভ করবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মী ও সমর্থকদের। শামীম রেজা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নির্বাচনী প্রচারের আড়ালে কিছু ব্যক্তি ও সংগঠন ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং এনআইডি সংগ্রহ করছে, এমন অভিযোগের সত্যতা পেয়েছে ইসি। এ বিষয়ে ভোটার প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়েছে। গতকাল নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এমনটি জানান ইসি সচিব। নির্বাচনের ভোট গণনায় সময় বেশি লাগবে বলেও জানান তিনি। বলেন, প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটি গোপন করা হলে ব্যবস্থা নেবে কমিশন। ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে বলেও জানান তিনি। এর আগে দুপুরে মানহানির অভিযোগ দিতে ইসিতে আসেন রুমিন ফারহানা।
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে ইসির বৈঠক। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এবারের নির্বাচনে প্রায় 500 পর্যবেক্ষক আসবে বলে ধারণা করছে ইসি। 50 জন জার্নালিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং 78 অবজারভার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওনারা আসতে চান। এটা প্রতিনিয়ত বাড়ছে, হয়তো দেখা যাবে যে আরও আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে এটার সংখ্যা ভিন্ন হচ্ছে। সচিব জানান, নির্বাচন উপলক্ষে মোবাইল ব্যাংকিং সিস্টেমে কমপ্লিট শাটডাউন আনা হচ্ছে না। 2টি ব্যালট এবং প্রার্থীর আধিক্যের কারণে ভোট গণনার সময় বেশি লাগবে বলেও জানান তিনি। 2 দিন বা 1 দিনের জন্য পুরোপুরি বন্ধ করার ব্যবস্থাটা বোধহয় হবে না, থাকবে না। অতীতে বোধহয় এরকম ছিল, কিন্তু সেটা আমরা করব না। প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে 2টা করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে, কাজে গণনাতে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আখতার আহমেদ বলেন, ভোটারদের এনআইডি কার্ড নেওয়ার ঘটনার সত্যতা পেয়েছে কমিশন। কেউ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তথ্য গোপন করেছে প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ইসি। শুধু দ্বৈত নাগরিকত্ব না, অন্য কোনো তথ্য পেলে, অযোগ্যতার তথ্য পেলে সেটা যদি জানায়, কমিশন সেটা পরীক্ষা করে দেখবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ, সেই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না। এর আগে দুপুরে ইসিতে আসেন ব্রাহ্মণবাড়িয়া 2-এর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, পুলিশ ও প্রশাসন যতটা নিরপেক্ষ থাকার কথা ততটা নিরপেক্ষ নয়। যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা 5ই অগস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না, কারো জন্যই ভালো হবে না। তবে সব প্রতিকূলতা মারিয়ে নির্বাচনের মাঠে থাকার কথা জানান তিনি। আমি ডেফিনেটলি নির্বাচনের মাঠে থাকব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শুরু হয়ে গেছে ভোটের মাঠের লড়াই, তবে এখনও আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় 2 জোটই। বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী, অন্তত 13টি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী। একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথায় ব্যথা না থাকলেও তাদের গলার কাটা বিদ্রোহীরা। জামায়াত জোট বলছে সমঝোতা হবে শিগগিরই। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। পাবনার 2টি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 298টি আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয় বুধবার। কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন 1981 জন প্রার্থী, যার মধ্যে 91টি রাজনৈতিক দলের 1732 জন, বাকি 249 জন স্বতন্ত্র প্রার্থী। 51টি রাজনৈতিক দলের 29টি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক। আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট। সেই হিসাবে শরিকদের 17টি আসন ছেড়ে দেয় বিএনপি, যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন 5 জন। তবে 298টি আসনে এই জোটের প্রার্থী প্রায় 450। বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী। জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি। 30টির বেশি আসনে আছেন এমন প্রার্থী। শরিকদের ছেড়ে দেয়া 4টি আসনেও আছে বিএনপির স্বতন্ত্ররা। এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিকরা। বিএনপির জনাব তারেক রহমানের সাথে 4 তারিখে আমার আলোচনা হয়েছে। তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা, কর্মী, সমর্থক, ভোটারেরা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন। ভোটের মাঠে নামার আগে 10 দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া, যার মূল কারণ আসন সমঝোতা না হওয়া। ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট। 6 আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও 298টি আসনে জোটের প্রার্থী 313 জন। এনসিপিকে ছেড়ে দেয়া 7টি আসনে আছে জোটের অন্য দলের প্রার্থীরাও। 10 দলীয় ঐক্য জোট আপনার সাধারণ মানুষের কথা বলবে, গণ অভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলবে। জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে ইসলামী আন্দোলন 253টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। এককভাবে 192টি আসনে নির্বাচন করছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা।
আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যারা নির্বাচন চায় না তারাই নির্বাচন বানচাল করতে নেতাকর্মীদের গুলি করছে, এমন অভিযোগ করেছেন ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। রাতে নির্বাচনী মিটিং শেষে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় রাতে 11:15টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে। পরে দেখতে আসেন ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। গণমাধ্যমকে তিনি জানান, গুলিবিদ্ধ নেতার চিকিৎসা চলছে, তবে শারীরিক অবস্থার বিস্তারিত এখনো বলা যাচ্ছে না। তবে এমন ঘটনার আইনি ব্যবস্থা সহ দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। নির্বাচনকে বানচাল করার জন্যে যারা নির্বাচন চায় না, আমার যেটা ধারণা সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়। সেই লক্ষ্যে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা লিপ্ত হয়েছে। অতএব হাসান মোল্লা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাভারে ৭ মাসে ৬ খুন, গ্রেপ্তার এক ভবঘুরে নাম সম্রাট, কিন্তু তার প্রকৃত পরিচয় হত্যার কারণে উঠেছে নানা প্রশ্ন। তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনিক। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, এখান থেকেই গত ৭ মাসে উদ্ধার হয়েছে ৫টি মরদেহ, খুন হয়েছেন ৬ জন। সবশেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে। এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে। পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়া সম্রাট সবশেষ দাবি করেন তার নাম মশিউর রহমান খান সম্রাট, কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার প্রকৃত নাম সবুজ শেখ। বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে দ্বিতীয় তিনি। সাভার থানা ও সাব রেজিস্টার অফিসের আশেপাশে ঘোরাফেরা করতেন এই সম্রাট। খোদ থানার সামনে কখনো পুলিশের, কখনো বা র্যাবের পোশাক পরে করতেন চলাফেরা। গ্রেফতারের পর প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি দেখাতেই বের হয়ে আসে থলের বিড়াল। সবুজ শেখ ওরফে সম্রাট স্বীকার করেন সব। প্রাথমিকভাবে অবৈধ সম্পর্কের জেরে খুনের কথা বললেও বাস্তবে পাওয়া যায়নি এর কোনো সত্যতা। আমরা যতটুকু আদালতের মাধ্যমে শুনতে পেরেছি, সে বিকৃত যৌনর লিপ্ত থাকতো। সে যাকে টার্গেট করত, সেই মেয়ে বা নারীর দিকে যদি অন্য কেউ দেখতো, তাকে সে কৌশলে এখানে এনে খুন করত। ওনাকে তো প্রায় 2 থেকে 3 বছর দিয়ে দেখি এখান দিয়ে চলাফেরা করে, কথাবার্তায় যে বোঝা যায়, আমার মনে হয় না উনি পাগল। কথাবার্তা একবার সুষ্ঠুভাবে কথা বলতেছে, ভালোভাবেই কথা বলে। ওই যে ওই জায়গায় বেঞ্চে বসে অনেক কিছু লিখতো, তারপরে ওই জায়গায় এসে কিছু চাইলে দিতাম, খাইতো আর কি। মাঝে মধ্যে আবার যদি আমরা উকি মারতে গেতাম কি লিখতো, কিন্তু দেখতে দিত না, শুধু ধমক মেরা সরাই দিত। এখন পর্যন্ত 6 হত্যার অভিযোগ সম্রাটের বিরুদ্ধে। গেল বছর 4 জুলাই 75 বছরের আসমা বেগম, এরপর 29 আগস্ট এক অজ্ঞাতনামা যুবক, 11ই অক্টোবর খুন হন এক অজ্ঞাতনামা তরুণী, 19 ডিসেম্বর আগুনে পোড়া এক পুরুষকে উদ্ধার করা হয় একই ভবন থেকে। 4 জুলাইয়ের হত্যা বাদে বাকি সবগুলোই একই কমিউনিটি সেন্টারে সংঘটিত হয়েছে। আমরা তদন্ত করতেছি, দেখি সে আসলে তার পিছনে কেউ আছে কিনা, এটা তো আমরা তদন্ত করব। তার কোনো ব্যাংক ডিটেলস পাইনি ভাই। তার যে সে নাম দিছে, ওই নামে আমরা আমাদের যে আছে ওই জায়গায় সার্চ দিছি, তার নামে কোনো রকম কিছু নাই। সবশেষ 2 খুনের সুরাতহালে উঠে আসে পুড়িয়ে দেওয়া 2 জনের একজন কিশোরী হলেও অন্যজন ছিলেন তৃতীয় লিঙ্গের। এরই মধ্যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সম্রাট। এর আগে 2019 সালে সাভার থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এর মাঝে যমুনা টিমের হাতে আসে নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য। 2014 সালে সাভারের হেমায়েতপুরে 30 বছর বয়সী শাওন নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছিলেন এই সম্রাট। আদালতের সামনে 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন তিনি। প্রশ্ন হচ্ছে, এর পরেও কিভাবে জেল থেকে বেরিয়ে এসেছিলেন সম্রাট? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। 100 থেকে 147% বেতন বৃদ্ধির ব্যয় নির্বাহ করা নিয়ে দুশ্চিন্তা। অভ্যন্তরীণ আয়ের সুখবর নেই। প্রশ্ন হচ্ছে কোন উৎস থেকে আসবে বাড়তি 1,06,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বেতন ভাতা খাতে বিশাল ব্যয়ের চাপ সামলাতে ঝুঁকির মুখে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কাও তীব্র। প্রায় 10 বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির উদ্যোগ। সর্বোচ্চ বেতন 147% বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সব স্তরেই বাড়বে বেতন, বাড়বে পেনশন ও বৈশাখী ভাতায় সুবিধা। বিশাল ব্যয়ের চাপ সামলানো নিয়েই এখন দুশ্চিন্তা। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট বেতন কমিশন হয়েছে 8টি। এসব কমিশনের সুপারিশ পর্যালোচনা করে দেখা যায় রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রয়োজন, কিন্তু এই সময়ে বৃদ্ধির প্রস্তাব এবং তা বাস্তবায়নের চাপ কতটা গ্রহণযোগ্য। অন্তর্বর্তী সরকার তো একটা ভাতা দিয়েছিল, সেই ভাতাটাই তো থাকতে পারতো, আরো ভাতা দরকার হলে ভাতাটাকে 10% বাড়িয়ে দিতে পারতো। এবং নতুন সরকার যখন নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার তো আসার তো আর খুব একটা দেরি নেই, তাহলে নির্বাচিত সরকার এসে তারাই তো পে কমিশনটা করতে পারতো। এখন তো নির্বাচিত সরকার আসবেন ফেব্রুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে, তাদেরকে তো 1 জুলাই থেকে এটা পরিপূর্ণ বাস্তবায়ন করার ঘোষণা তো অলরেডি এই সরকার দিয়ে রেখেছে। তখন তো এর ব্যত্যয় ঘটালে তখন তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। বেতন বৃদ্ধির ক্ষেত্রে রাজস্ব বিভাগের উপরই নির্ভর করে সরকার, কিন্তু অভ্যন্তরীণ আয়ে তেমন গতি নেই, পূরণ হচ্ছে না রাজস্ব লক্ষ্য। তাহলে ব্যয় নির্বাহ হবে কিভাবে? ফেজিং আউট করতে হবে, এক বছরে না কয়েক বছর ধরে আস্তে অল্প অল্প করে বাস্তবায়ন করা, সেটা সব। কিন্তু এই রাজস্ব আহরণ দিয়ে হবে না, এটা গতি, রাজস্ব আহরণ গতি অনেক বাড়াতে হবে। সে কারণে ওই যে রিফর্মসের কথা আসছে এনবিআরের, এবং ওই যে ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, ওইটাকে সেপারেশনটা এফেক্টিভলি করতে হবে। বেতন বৃদ্ধির সঙ্গে চাকরিজীবীদের দক্ষতা ও যোগ্যতা নিরূপণ জরুরি, কিন্তু তা কি হচ্ছে? বেতন বৃদ্ধির যে প্রয়োজন সেটি কেউ অস্বীকার করছেন না, কিন্তু উপযুক্তভাবে দক্ষতা মূল্যায়ন ছাড়া, কর্মকর্তা কর্মচারীদের চাহিদা মূল্যায়ন ছাড়া যে বিপুল পরিমাণ কর্মকর্তা এখন কাজ করছেন, তা সেই জায়গাটা এটিকে র্যাশনালাইজ করা ছাড়া এই বেতন বৃদ্ধি, শুধু বেতন বৃদ্ধিটি মোটেই সামগ্রিকভাবে যে দক্ষতার দরকার, ডিজিটালাইজেশনের জন্য যে প্রয়োজন, তার সঙ্গে এটি ভারসাম্যপূর্ণ হবে না। সরকারি চাকরিজীবীর সংখ্যা এখন 15 লাখ, পেনশনভোগীর সংখ্যা 9 লাখ। তিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো পোস্টারবিহীন জাতীয় সংসদ নির্বাচন, তাই ভোটের মাঠে বদলে গেছে প্রচারণার চিরচেনা দৃশ্য। মানিকগঞ্জে এবার নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা বেশি ঝুঁকেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাদের প্রতিদিনের বক্তব্য, ভিডিও ও ছবি পোস্ট করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। নির্বাচন এলেই পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা। বিভিন্ন সড়ক, হাটবাজার আর গুরুত্বপূর্ণ স্থানে শোভা পায় প্রার্থীদের পোস্টার। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিরচেনা সেই চিত্র আর নেই। নির্বাচন কমিশনের নির্দেশনায় এবার পুরোপুরি পোস্টারবিহীন প্রচারণা, তাই ভোটের মাঠে কিছুটা ফিকে উৎসব আমেজ। তবে পোস্টারের জায়গা দখল করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণার হাতিয়ার। পোস্টার বাংলাদেশের নির্বাচনের একটা অঙ্গ, যেটা মানুষ অভ্যস্ত। কিছুটা হলেও অবশ্যই এর প্রচারণা উৎসবের আমেজের ঘাটতি ঘটছে। এই পোস্টার লাগাইতে গেলে অনেক মারামারি, ধরাধরি, অনেক কিছু হয়। এই বছর কিছুই নাই, এবার খুব নিরিবিলি হইতে। প্রার্থীদের খোঁজখবর ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাচ্ছি, কেননা সকলেই আমরা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। আমাদের সাথে স্মার্টফোন আছে, আমরা ওই মাধ্যমে সব খবর পাচ্ছি, কি প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছে। প্রচারণার এই নতুন ধারায় খরচ কমেছে, কিন্তু বেড়েছে ডিজিটাল দক্ষতার গুরুত্ব। যে প্রার্থী যত বেশি সক্রিয় অনলাইনে, ভোটারের কাছে পৌঁছানো তার জন্য ততটা সহজ। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা বোধহয় বেশি মানুষের কাছে চলে যাচ্ছে। পোস্টালটা তো একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, কিন্তু এই সামাজিক মাধ্যমের মাধ্যমে আমাদের প্রচারণটা কিন্তু আর বেশি হচ্ছে মনে করছি। সকল মানুষের কাছে একটা মোবাইল কিন্তু রয়েছে, সে ইচ্ছা করলে তার প্রার্থীর পক্ষে প্রচারণার
বিষয়গুলো জানতে পারতেছে এবং প্রার্থীর পক্ষে সে একটা মন্তব্য করতে পারতেছে। আমরা আমাদের জায়গা থেকে অনলাইন বিশেষভাবে ব্যবহার করে মানুষের মধ্যে আমাদের দাওয়াতটা এবং নির্বাচনী প্রচারণা সেটা আমরা করছি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক জায়গাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে, যদিও এসব রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা এটি ফলো আপ করছি, পুলিশের সাইবার টিম এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে এবং অন্য কারো কাছ থেকেও যদি আমরা অভিযোগ পাই এবং সেটা সত্যতা পাই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মানিকগঞ্জের 3টি আসনে বিএনপি জামায়াত সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন প্রার্থী। এবার পোস্টার না থাকলেও আগের মতো লিফলেট বিতরণ আর মাইক ব্যবহার করতে পারছেন প্রার্থীরা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে বক্তারা অঞ্জলি দিবেন। এদিন শিশুদের হাতে খড়ির আয়োজনও করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 10টায় পূজা অনুষ্ঠিত হবে। এবছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজা সহ 76টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজার আয়োজন সম্পর্কে আরও জানাতে ঢাকা এবং ঢাকার বাইরের সহকর্মীদের কাছ থেকে আমরা যাচ্ছি সেখানে। শুরুতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। পূজায় এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? মারফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে জগন্নাথ হল মাঠ, এখানে আসলে প্রতি বছর বড় পরিসরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এবং এই সরস্বতী পূজা আসলে দেশের সবচেয়ে বৃহৎ সরস্বতী পূজা। প্রায় অর্ধশতাধিক পূজা মণ্ডপ স্থাপিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি অনুষদ থেকে। এই বছর 76টি মণ্ডপ স্থাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এবং 74টি বিভাগ বা 74টি অনুষদের পক্ষ থেকে এখানে মণ্ডপ স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি মণ্ডপে এখনো পর্যন্ত প্রত্যেকটি মণ্ডপে আসলে পূজা শুরু হয়েছে তেমনটি বলা যাবে না। আসলে আমরা যেমনটি সকাল থেকে দেখেছি যে এখন পর্যন্ত 4 থেকে 5টি মণ্ডপে পূজা শুরু হয়েছে সকাল 8টার পর থেকে। এখনও অন্যান্য পূজার যে মণ্ডপগুলো আছে অনেকে নৈবেদ্য সাজাচ্ছেন, অনেকে সে সমস্ত সরস্বতী প্রতিমাকে এখনও প্রস্তুত করছেন, মণ্ডপ প্রস্তুত করছেন। তবে পূজার যেই প্রস্তুতি বা পূজার শেষ মুহূর্তের যে চূড়ান্ত প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। শেষের বেশ কয়েকটি কিছু ছোট ছোট কাজ সেগুলো আসলে বাকি। এর মধ্যে ভক্ত এবং দর্শনার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভক্ত দর্শনার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিদ্যা, বুদ্ধি এবং সঙ্গীতের আরাধনা করছেন, সঙ্গীতের জ্ঞান প্রাপ্তির যেই প্রত্যাশা সেটি করছেন দেবী প্রতিমার কাছে। এবং শুধুমাত্র জ্ঞান, বিদ্যা, বুদ্ধি নয়, যারা কর্মক্ষেত্রে উন্নতি করতে চান দেবী সরস্বতী কিন্তু তাদেরও আশীর্বাদ দেন। ফলে দেবী সরস্বতীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ করতে সকাল সকাল উপস্থিত হয়ে গিয়েছেন বহু ভক্ত দর্শনার্থীরা। মারফি, ঐশী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাব নোয়াখালীতে। সেখানকার পূজা মণ্ডপ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। পূজা ঘিরে কি কি আয়োজন সেখানে চলছে সব মিলিয়ে আমাদের জানাবেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। নোয়াখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মণ্ডপ এবং পাড়ায় পাড়ায় সরস্বতী পূজার যে আয়োজন সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সকালে ঘট স্থাপনের মধ্য দিয়ে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং এরপরে এখন যে পুরোহিত রয়েছেন তিনি যে সরস্বতী পূজার যে নানা আনুষ্ঠানিকতা বিভিন্ন সেটি চলছে এবং এখানে
এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন, তারা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এখানে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন, আমি জানতে চাইবো যে কি প্রার্থনা করছো আজকে এই দেবীর কাছে? নমস্কার, আমি নিবেদিতা দেবনাথ, আমি একজন 10ম শ্রেণীর ছাত্রী। তো সকলকে প্রথমে জানাই সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে আমাদের সমাজ কলুষিত হওয়ার আমার কাছে মনে হয় প্রধান কারণটা হচ্ছে বিদ্যাহীনতা। তো সরস্বতী মা হলেন বিদ্যার দেবী, তার কাছে আমরা যদি বেশি বেশি প্রার্থনা করি বিদ্যার জন্য, তাহলে আশা করি আমরা নিজেদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারবো, একজন সুনাগরিক হতে পারবো। তার পাশাপাশি আমরা দেশ গড়ার কাজেও নিজেদেরকে নিয়োজিত করতে পারবো। মায়ের কাছে এটাই আমার প্রার্থনা। সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমার নাম আপন দেবনাথ, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবাই বিদ্যা ও জ্ঞান অর্জন করতে পারে। আমি চাই আমি যেন সবার কল্যাণ করতে পারি, দেশের উন্নততে কাজ করতে পারি এবং দেশের সকল মানুষের কল্যাণ করতে পারি। আমি মায়ের কাছে এটাই চাই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এখানে যে সরস্বতী পূজার যে পুরোহিত রয়েছেন, তিনি এখন আর এখানে যে আসলে এখন যে আনুষ্ঠানিকতা দেখছেন এবং এরপরে আসলে রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা এবং এখানে যে দেবীর তারা জ্ঞান অর্জন করবেন এবং জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়বেন। এখানে যে শিক্ষার্থী রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা এমনটি প্রার্থনা করছে। সবুজ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভোট সামনে রেখে চট্টগ্রামের রাউজানে ছাত্রদল নেতাকর্মীদের জন্য অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা। রাউজান মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ে এই কর্মশালায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন এবং দেশে স্থিতিশীলতা রক্ষায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন। ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এ সময় উত্তর জেলা এবং রাউজান উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যাটারি চালিত অটো চালককে আটক করেছে র্যাব। র্যাব জানায় বৃহস্পতিবার রাতে শহরের ব্যস্ততম এলাকা 5 রাস্তার মোড়ে র্যাব 12 এর একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে থামিয়ে এ সময় তল্লাশি চালানো হয়। পরে চালকের বসার সিটের ভেতরে লুকিয়ে রাখা কয়েক শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে ঘটনাস্থল থেকে অটো চালককে আটক এবং তার ব্যবহৃত অটোটি জব্দ করা হয়। আইসিসির সবশেষ বোর্ড সভা বিসিবি সভাপতির জন্য ছিল শকিং। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসির বিশাল মিস। ক্রিকেটারদের সঙ্গে সভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারত পাকিস্তানে যেতে না চাইলে সমাধান আছে, কিন্তু বাংলাদেশের জন্য নেই, এমন দ্বিমুখী নীতি মনে করিয়ে দিয়ে বুলবুল বলেন, বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেট পছন্দ করা একটি দেশ বিশ্বকাপ না খেললে সেই প্রভাব পড়বে ভারতের অলিম্পিক বা কমনওয়েলথ গেমস আয়োজনেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা থেকে শুরু, সেই জল গড়াতে গড়াতে বহুদূর। নিরাপত্তাজনিত কারণে ঘটনার শুরু থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল ছিল বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পরও সিদ্ধান্ত বদলায়নি। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজড। আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট না, শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আইসিসির সঙ্গে বার কয়েক সভাও করেছে বিসিবি। সবশেষে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত আসে, ভেন্যু পরিবর্তন সম্ভব না, বাংলাদেশকে খেলতে হবে ভারতেই। আইসিসির দেয়া সংবাদ বিজ্ঞপ্তির ভাষাও ছিল অত্যন্ত কঠোর। বলা হয়েছিল, মুস্তাফিজ ইস্যু বিচ্ছিন্ন ঘটনা, দলের প্রতি নির্দিষ্ট কোনো হুমকিও নেই। বিসিবি প্রেসিডেন্ট জানালেন, সভায় যা ঘটেছিল তা ছিল অত্যন্ত শকিং। দেখিনি, বাট যে মিটিংটা হয়েছিল সেখানে কিছু শকিং বিষয় ঘটেছিল। ভোট হয়েছে, ভোটের নাম্বারটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না, কেননা আইসিসি সেটা বলতে বারণ করেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নাম্বার দেখতে পাচ্ছি।
সামনে অলিম্পিক আয়োজনের জন্য বিড করবে ভারত। আমিনুল ইসলাম বুলবুলের মতে, বাংলাদেশের মতো ক্রিকেট লাভিং একটা দেশ নিরাপত্তার জন্য বিশ্বকাপের মতো আসরে না খেললে সেই প্রভাব পড়তে পারে অলিম্পিক, কমনওয়েলথ গেমসেও। বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। সেই 1999 সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। বিসিবি সরকারের অনড় অবস্থানে গত 27 বছরে প্রথমবার বিশ্বকাপ মিস করার শঙ্কায় বাংলাদেশ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আজ পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিদ্বন্দ্বিতা করবে রাজশাহী ওয়ারিয়র্স। হোম অফ ক্রিকেটে সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে চট্টগ্রাম রয়্যালস। 133 রানের জবাবে খেলতে নেমে 3 বল ও 6 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বন্দর নগরীর দলটি। অবশ্য 10 ম্যাচে 6 জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে মেহেদী হাসানের দল। বিপিএল এর হাই ভোল্টেজ দ্বিতীয় কোয়ালিফায়ারে স্নায়ুচাপ সামলে দুর্দান্ত জয় তুলে শিরোপার মঞ্চে নাম লিখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিলেট টাইটান্সকে 12 রানে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে তারা। শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা দুই দল। ভূমধ্যসাগরে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স নৌবাহিনী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় আটক করা হয়েছে এটিকে। নৌযানটি মস্কোর শ্যাডো ফ্লিটের অংশ বলে অভিযোগ ফ্রান্সের। জাহাজটির বিরুদ্ধে ভুয়া পতাকা ব্যবহার করার অভিযোগ উঠে মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিষয়টি নিশ্চিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একাধিক মিত্র দেশের সহযোগিতায় ফরাসি নৌসেনারা জাহাজটিতে অভিযান চালায়। পরে নিয়ন্ত্রণ নিয়ে ট্যাঙ্কারটিকে অন্যদিকে নেওয়া হয়। জাহাজটির বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় পরিচয় গোপন করেই তেল পরিবহনে এসব জাহাজ ব্যবহার করে থাকে রাশিয়া, যেগুলোকে শ্যাডো ফ্লিট বলে ডাকা হয়ে থাকে। গাজা বোর্ড অব পিস এর সদস্য হওয়ার আমন্ত্রণের বিনিময়ে অভিনব এক কৌশলের প্রস্তাব করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা পুনর্গঠনে $1 বিলিয়ন অর্থ সহায়তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তার পুরোটাই দিতে হবে ইউক্রেনে চালানো হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের হাতে বাজেয়াপ্ত সম্পদ থেকে। আন্তর্জাতিক প্যানেলে যোগদান করার বিষয়টি নিশ্চিত না করলেও আলোচনা করবেন মার্কিন প্রতিনিধিদের সাথে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। গাজার বোর্ড অফ পিসে যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আমন্ত্রণের খবর নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রস্তাব দিয়েছেন উপত্যকার পুনর্গঠনে $1 বিলিয়ন অর্থ সহায়তারও। তবে সেই প্রস্তাবের সাথে জুড়ে দিয়েছেন একটি শর্ত। ইউক্রেনে চালানো হামলার প্রেক্ষিতে রাশিয়ার সম্পদ জব্দের পাশাপাশি দেশটির উপর বিভিন্ন সময়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্ব। এবার ট্রাম্পের প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের জব্দকৃত ওই সম্পদ থেকেই আন্তর্জাতিক প্যানেলের স্থায়ী সদস্য পদের ফি পরিশোধ করতে চান বলে জানান প্রেসিডেন্ট পুতিন। এ বিষয়ে বুধবার ক্রেমলিনে আয়োজিত দ্বিপাক্ষিক এক বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও আলোচনা করেন তিনি। আমি মনে করি আমাদের জব্দকৃত সম্পদ ফিলিস্তিনের সহায়তায় কাজে লাগতে পারে। গাজা পুনর্গঠনের পাশাপাশি ফিলিস্তিনের অন্যান্য সমস্যা সমাধানে এই অর্থ ব্যয় করা যেতে পারে। এই বিষয়টি নিয়ে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশটির রিজার্ভের মোট 613 বিলিয়নের প্রায় 11% ছিল মার্কিন ডলারে, যা প্রায় 67 বিলিয়ন। বিপুল এই অর্থ ডলারের কবজায় থাকার কারণে ধারণা করা হচ্ছে পুরোটাই এখন ওয়াশিংটনের দখলে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ও সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার $300 বিলিয়ন বেশি অর্থের রিজার্ভ। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিনের এই প্রস্তাব মেনে নিতে রাশিয়ার জব্দকৃত সম্পদ অবমুক্ত করতে হবে যুক্তরাষ্ট্রকে। এতে রয়েছে বেশ কিছু আইনি জটিলতাও। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের হাত থেকে নিজেদের অর্থ সম্পদ বের করতে এমন অভিনব কৌশল পুতিনের বলে ধারণা পশ্চিমাদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।